হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। গত ভিডিওতে আমরা ভৌত রাশির পরিমাপের যে চ্যাপ্টারটায় তাতে আমরা ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম। সিজিএস ইউনিট, এফপিএস ইউনিট, এমকেএস ইউনিট এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং এসআই ইউনিট সম্পর্কেও জেনেছিলাম। এই চ্যাপ্টারটা এমন একটা বেসিক চ্যাপ্টার, এই চ্যাপ্টারটার থেকে অনেক কোশ্চেনই আসে জেই মেন, নিটের মতো সর্বভারতীয় পরীক্ষাগুলোতে। তো এই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আমি আরও কিছু তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, যেগুলো তোমাদের এই ধরনের পরীক্ষাগুলো অ্যাটেম্প করতে সাহায্য করবে। এখন এই যে রাশির পরিমাপ আমরা পড়েছি, যেগুলো গতানুগতিক আমাদের দুয়ারি মজুমদার মাইতির বই যেগুলো দেওয়া থাকে, আমি আরও কিছু পরিমাপ সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে এসেছি, যেগুলো তোমাদের কাজে লাগবে। একটু লক্ষ্য করো, এখানে দৈর্ঘ্যের কিছু ইউনিট দেওয়া আছে। এই ইউনিটগুলো তোমরা তোমাদের খাতায় নোট করে নেবে। দেখো, খুব ছোট ইউনিট মাইক্রন বা মাইক্রোমিটার। 1 মাইক্রন ইকুয়ালস টু 1 মাইক্রোমিটার। আর অ্যাংস্ট্রম ন্যানোমিটার, 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটার এর সাথে মিটারের সম্পর্ক কীরকম না, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান কত না 10⁻⁻10 মিটার, 10⁻⁸ সেন্টিমিটার এবং 10⁻⁴ মাইক্রোমিটার। ধরো এমন একটা প্রবলেম দিয়েছে যেখানে তোমাকে 1 অ্যাংস্ট্রম সেখানে ধরো লেন্থ, লাইটের লেন্থ বলে দেওয়া আছে অ্যাংস্ট্রম ইউনিটে, তোমাকে সেটা মিটার বা সেন্টিমিটার বা মাইক্রোমিটারে কনভার্ট করতে হবে। তুমি যদি এই রিলেশনটা জেনে থাকো যে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, তাহলে কিন্তু তুমি সেই কনভার্টটা খুব সহজেই করে নিতে পারবে। সিমিলারলি এই দুটো কেসেও তোমাকে ধরো অ্যাংস্ট্রম থেকে মাইক্রোমিটারে যেতে হবে, বা মাইক্রোমিটারে দেওয়া আছে সেখান থেকে অ্যাংস্ট্রমে যেতে হবে। তুমি কিন্তু এই সম্পর্কটা যদি জেনে থাকো 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁴ মাইক্রোমিটার, তাহলে তুমি সেই অ্যাংস্ট্রম থেকে মাইক্রোমিটারেও আসতে পারবে। আবার যদি ধরো মাইক্রোমিটারে দেওয়া আছে বা মাইক্রনে দেওয়া আছে, তোমাকে অ্যাংস্ট্রমে নিয়ে যেতে হবে, তাতেও তুমি করতে পারবে কি 1 মাইক্রোমিটার সমান কত 10⁴ অ্যাংস্ট্রম, শুধু মাইনাস সাইনটা উল্টে যাবে। এইটা যখনই রিভার্সটা হবে 1 মাইক্রোমিটার সমান কত অ্যাংস্ট্রম, তখন হয়ে যাবে কি 1 মাইক্রোমিটার সমান 10⁴ অ্যাংস্ট্রম। একই রকম সেমির ক্ষেত্রে 1 সেমি সমান 10⁸ অ্যাংস্ট্রম, 1 মিটার সমান 10⁻10 অ্যাংস্ট্রম। সিমিলারলি দেখো এখানে 1 ফার্মি, 1 ফার্মি মানে 10⁻⁻15 মিটার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে আমরা এইভাবে লিখি AU। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.496 ইন্টু 10⁻11 মিটার। খুব বড় দূরত্ব, ধরো সূর্য থেকে পৃথিবীর মধ্যেকার দূরত্ব বা পৃথিবী থেকে সূর্যের মধ্যেকার যে দূরত্ব, এগুলো সাধারণত অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU দিয়ে পরিমাপ করা হয়। 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার মানে 9.467 ইন্টু 10⁻15 মিটার। 1 পারসেক 3.08 ইন্টু 10⁻16 মিটার। তাহলে এবার তোমাকে এই যে 1 পারসেকের সঙ্গে লাইট ইয়ারের সম্পর্ক কেমন না 3.26 লাইট ইয়ার, তাহলে 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার। তাহলে তোমরা যদি এই সম্পর্কগুলো ইউনিটের মধ্যে, ইউনিট জেনারেলি দেখো এই ছোট ইউনিটগুলোর সঙ্গে মিটারের সম্পর্কই বার করা হয়েছে, মিটার, সেন্টিমিটার, মাইক্রোমিটার, এই পারস্পরিক সম্পর্কগুলোই বার করা হয়েছে। তাহলে এইটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার কিন্তু ইউনিট সম্পর্কে কনসেপশন আরও ক্লিয়ার হবে এবং কনভার্ট করে যেগুলো পরীক্ষাতে পড়ে, যে ধরনের ইউনিট কনভার্ট যেগুলো পড়ে, সেগুলো কিন্তু তুমি খুব সহজেই করতে পারবে। এই গেল দৈর্ঘ্যের। এরপরে আছে মাস বা ভর। আমরা মোটামুটি সবাই জানি 1 কুইন্টাল মানে 100 কেজি, কুইন্টালের সাথে কেজির সম্পর্ক, বা 1 টন সমান 1000 কেজি বা 10 কুইন্টাল। 1 মেগাগ্রাম সমান 10⁻³ কেজি, 1 গিগাগ্রাম সমান 10⁻6 কেজি, 1 টেরাগ্রাম সমান 10⁻9 কেজি
এক স্লগ, স্লগ একটা বড় ইউনিট, 14.57 কেজি, 14.57 কেজি। 1 পাউন্ড মানে 0.4536 কেজি। তাহলে এই গেল মাস বা ভরের একক। তাহলে আমরা যেটা মূল একক দৈর্ঘ্যের এককটা পেলাম, দৈর্ঘ্যের যে যত রকমের ছোট একক দেখলাম, এরপর পেলাম কি ভরের যত রকমের একক আছে তাদের সাথে কেজি গ্রামের সম্পর্ক। আমরা কেজি পেয়ে যাচ্ছি মানে কি গ্রামও পেয়ে যাব। ধরো কোথাও তোমাকে কুইন্টাল থেকে গ্রামে কনভার্ট করতে হচ্ছে বা টন থেকে গ্রামে কনভার্ট করতে হচ্ছে, বা ধরো গ্রাম দেওয়া আছে সেখান থেকে মেগা গ্রামে কনভার্ট করতে হবে। এই ধরনের প্রবলেমগুলো তুমি যখনই ফেস করবে তোমাকে এই সম্পর্কগুলো সাহায্য নিতে হবে। তাই তুমি যদি এই সম্পর্কগুলো সম্পর্কে আর মানে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকে, তুমি যদি সমস্ত সম্পর্কগুলো মনে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি সেই প্রবলেমগুলো সলভ করতে পারবে। এরপর আছে সময়, টাইম। 1 মিলিসেকেন্ড সমান 10⁻³ সেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ড মানে 10⁻⁻6 সেকেন্ড। 1 সেক মানে 10⁻⁻8 সেকেন্ড। 1 ন্যানোসেকেন্ড মানে 10⁻⁻9 সেকেন্ড। 1 পিকোসেকেন্ড মানে 10⁻⁻12 সেকেন্ড। 1 আওয়ার সমান তোমরা জানো 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমি যদি ডাইরেক্ট আওয়ার থেকে সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে কি করব না, 1 আওয়ার সমান 60 × 60 সেকেন্ড। তাহলে 60 × 60 করলে কত হবে 3600 সেকেন্ড। 1 ডে, এক দিন সমান কত সেকেন্ড 86,400 সেকেন্ড। 1 ইয়ার ইকুয়ালস টু কত সেকেন্ড 3.15 × 10⁻7 সেকেন্ড। 1 সেঞ্চুরি, এটা সবাই মোটামুটি জানো 100 ইয়ার্স। এই গেল সময়ের। তাহলে আমরা যে তিনটে মূল একক দৈর্ঘ্য ভর সময় তাদের যত রকমের ইউনিট হয় সেই ইউনিটগুলোর কিন্তু কনভার্ট বা রিলেশন আমরা কিন্তু জানলাম। এরপরে আছে কমন এসআই প্রিফিক্সেস অ্যান্ড সিম্বলস ফর মাল্টিপলস অ্যান্ড সাবমাল্টিপলস। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, আমি এই তথ্যগুলো একটা বই থেকে সংগ্রহ করেছি। তোমরা এই বইটা কিনতেও পারো, জেই মেন নিটের জন্য খুব উপযোগী বই, নিট অবজেক্টিভ ফিজিক্স, ডিসি পান্ডে। তো যাই হোক, কমন এসআই প্রিফিক্স যেমন 10⁻1, 1 মানে কি ডেকা, 10⁻2 মানে হেক্টো, 10⁻3 মানে কিলো, 10⁻6 মানে মেগা, 10⁻9 মানে গিগা, 10⁻12 মানে টেরা, 10⁻15 মানে পেটা, 10⁻18 মানে এক্সা। এখন তোমরা বলতে পারো যে আমরা এগুলো কেন মনে রাখবো। এগুলো মনে রাখার গুরুত্বই তোমাকে হয়তো প্রবলেমে দেয়া থাকলো ডেকা দিয়ে বলা থাকলো, ডেকা বা মেগা। তাহলে মেগা মানে তোমাকে মনে রাখতে হবে 10⁻6, তাহলে তুমি প্রবলেম করার সময় 10⁻6 দিয়ে মাল্টিপ্লাই করবে। গিগা মানে মনে রাখলে 10⁻9। তাহলে এই প্রিফিক্সগুলোর করসপন্ডেন্ট যদি ফ্যাক্টরগুলো তুমি মনে রাখো এবং তার সঙ্গে যদি সিম্বলটা মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার প্রবলেমটা সলভ করা অনেক বেশি ইজি হয়ে যাবে। আরেকটা আছে যেটা সাব মাল্টিপল। আমরা আগের যে মাল্টিপলগুলো পড়েছিলাম একটু ভালো করে লক্ষ্য রাখো, তাতে ছিল 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻6, আর এখানে আছে 10⁻−1, 10⁻−2, 10⁻−3, 10⁻−6। মানে প্রত্যেকটা পাওয়ারে আগেরটাই ছিল +1, এখানে হয়েছে -1। তাহলে সেটা কীরকম, 10⁻−1 হলে সেটা হবে ডেসি, 10⁻−2 হলে সেটা হবে সেন্টি, 10⁻−3 হলে সেটা হবে মিলি, 10⁻−6 হলে সেটা হবে মাইক্রো, 10⁻−9 হলে সেটা হবে ন্যানো,
10⁻12 হলে সেটা হবে পিকো, 10⁻15 হলে হবে ফেমটো, 10⁻18 হলে হবে অল্টো। তাহলে এই রিলেশনগুলো তুমি যদি মনে রাখতে পারো তোমার কিন্তু কাজে দেবে। এরপরে তোমাদেরকে আমি পড়াবো মাত্রা বিশ্লেষণ। এখন মাত্রা বিশ্লেষণ জিনিসটা কি এবং মাত্রা বিশ্লেষণ আমরা কেন করব সেটা জানতে হবে আগে। মাত্রা জিনিস একটা কি তাত্ত্বিক বিশ্লেষণ। এই বিশ্লেষণে আমরা কি করি যে প্রাথমিক রাশি মানে কি দৈর্ঘ্য, ভর, সময়, এই প্রাথমিক রাশির সাথে অন্যান্য যে ভৌত রাশিগুলি তারা কেমনভাবে ডিপেন্ড করে আছে সেটা যেমন আমি জানতে পারি, তার সঙ্গে আরও কি জানতে পারি না অন্যান্য রাশিগুলো কিভাবে ডেভেলপ করেছে সেই বিষয়ে আমরা কিন্তু একটা সুস্পষ্ট ধারণা পাই। আমি খুব সিম্পল একটা যদি ভৌত রাশির কথা বলি, বেগ, সবারই জানা একটা ভৌত রাশি বেগ। বেগ মানে আমি কি জানি না, বেগ মানে দূরত্ব বাই সময়। এখন দূরত্বটা কি লেন্থ আর সময়টা কি টাইম, তাহলে এই দুটো কি মূল রাশি। তাহলে বেগ একটা কি ভৌত রাশি, এই দুটো মূল রাশির ওপর কিন্তু এ ডিপেন্ডেন্ট, ভালো করে একটু লক্ষ্য রাখবে। আবার ত্বরণ, তোমরা এখনো ত্বরণ সম্পর্কে কেউ জেনেছো বা কেউ জানোনি। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, আর এর উল্টোটা হয় মন্দন, মন্দন মানে বেগ হ্রাসের হার। ত্বরণ ইংরেজিতে যাকে বলে অ্যাক্সিলারেশন। তাহলে ত্বরণ মানে কি বেগ বাই সময়, বেগ বাই সময়। এখন বেগ মানে কি দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় আবার ডিভাইডেড বাই সময়। তার মানে কি দূরত্ব বাই সময়ের স্কোয়ার। তাহলে এই দুটো যে ভৌত রাশি দেখালাম বেগ আর ত্বরণ, এটা কিন্তু আলটিমেট নির্ভর করছে কাদের উপর, মূল রাশির উপর, দূরত্ব আর সময়। এখানে বেগ সমান দূরত্ব বাই সময়, আর এখানে দূরত্ব বাই সময়ের স্কোয়ার। তাহলে আমি ভৌত রাশির নির্ভরতাটা এখানে অনুসন্ধান করছি। এই যে মাত্রা বিশ্লেষণ, ডাইমেনশনাল অ্যানালাইসিস, এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা প্রধানত তিনটে কাজ করতে পারি। এক, কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একটি একক পদ্ধতিতে রূপান্তরিত করা, একটা সিস্টেম থেকে সিজিএস থেকে এসআইতে কনভার্ট করা, এটা করতে পারি। কোনো সমীকরণ নির্ভুল কিনা সেটা পরিমাপ করতে পারি। একটা সমীকরণ সাপোজ ধরো তোমরা এখনও সেই জিনিসগুলো হয়তো সবাই জানো না, কিছু ভৌত রাশির যে সমীকরণ আছে সেই সমীকরণগুলো আমরা আস্তে আস্তে পড়ব, সেই সমীকরণগুলো নির্ভুল কিনা সেটা কিন্তু আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে করতে পারি। বিভিন্ন ভৌত রাশির পারস্পরিক সম্পর্ক জানতে পারি। তার মানে কি আমি কেমনভাবে সমীকরণটা করতে পারি, সমীকরণ মানেই বুঝতেই পারছো সমানের ডান দিকে কিছু থাকবে, সমানের বাঁ দিকে কিছু থাকবে। তাহলে আমি যদি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সমানের ডান দিকে কি আছে সেটা আর সমানের বাঁ দিকে যেটা সেটা যদি ইকুয়াল প্রমাণ করে দিতে পারি, মানে সমান প্রমাণ করতে পারি, তাহলে আমি কি সমীকরণটা নির্ভুল এটা প্রমাণ বলতে পারবো। তাহলে এইভাবে আমরা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কি করতে পারি না একটা সমীকরণ নির্ভুল কিনা এটা পরিমাপ করতে পারি। এখন মাত্রা বিশ্লেষণের করতে হলে যেটা তোমাকে মেন জানতে হবে প্রথমে, সেটা হচ্ছে মূল রাশি। মূল রাশি মানে দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য
দৈর্ঘ্য মানে ইংরেজিতে বলা হয় লেন্থ। আমরা তার যে প্রতীকটা ইউজ করি, মানে মাত্রা করার জন্য এটা ইম্পর্টেন্ট, এই প্রতীকটা কি? ক্যাপিটাল এল। ভর, ভর মানে হচ্ছে যে মাস, ক্যাপিটাল এম সিম্বল। সময়, টাইম বা টাইম ইন্টারভ্যাল, টাইমের টি। পদার্থের পরিমাণ, ক্যাপিটাল এন। তাপগতি মাত্রা, থিটা। তড়িৎ প্রবাহ, আই। দীপন প্রাবল্য, জে। তাহলে এই যতগুলো মোটামুটি মূল রাশি আছে, সেই মূল রাশিগুলোর প্রতীক হচ্ছে যে এল, এম, টি, এন, থিটা, আই, জে। এবং এই প্রতীকগুলো দিয়েই আমরা কিন্তু মাত্রা বিশ্লেষণ করব। দেখো, আমি একটা আগের দিনে কথা বলেছিলাম যে আমাদের সংখ্যার সঙ্গে কিন্তু এই ভৌত রাশি আর মূল রাশির সম্পর্ক কিছুটা ম্যাচ করে। যেটা বলেছিলাম প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে যে সম্পর্কটা বলেছিলাম, যে মৌলিক সংখ্যাগুলো থেকেই কিন্তু যৌগিক সংখ্যার উৎপত্তি গুণ প্রসেসে। তো এখানেও কিন্তু সেই জিনিসটাই হবে। আমি যদি লেন্থ এখানে দেখাই, মানে দৈর্ঘ্যের মাত্রাটা, তাহলে কি হলো? লেন্থ, দৈর্ঘ্য এল ধরলাম। তাহলে আমি যদি এখন বলি ক্ষেত্রফল, আচ্ছা, মাত্রা লেখার নিয়ম হচ্ছে যে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ইউজ করতে হবে, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তৃতীয় বন্ধনী ইউজ করতে হবে। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি হলো? ক্যাপিটাল এল। এবার আমি যদি ক্ষেত্রফল বলি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। আমি যদি একটা স্কোয়ার বা বর্গের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলি, তাহলে তার সমস্ত বাহুই তো সমান। সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কী হবে? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে এল গুণিত এল, আমি ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, এল স্কোয়ার। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কিন্তু প্রস্থ সেটাও তো এক রকমের দৈর্ঘ্য। তার মানে আমি যে কোনো যদি জেনারেলাইজড রুল অ্যাপ্লাই করি, তাতে কি হচ্ছে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের স্কোয়ার, এল স্কোয়ার। এবার সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হতে পারে, বা প্রস্থ ইন্টু উচ্চতা হতে পারে, বা দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হতে পারে। যাই হোক না কেন, সেটা আলটিমেট কি? একটা দৈর্ঘ্য। এবার যদি বলি আয়তন, আয়তনের মাত্রা কীরকম হবে? একটা 3 ডাইমেনশনাল অবজেক্টের আয়তন আমরা বের করি জেনারেলি। তাহলে আয়তন মানে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আমি বলেছি প্রস্থ মানেও কি? সেটাও একটা রকমের দৈর্ঘ্য, এবং উচ্চতা সেটাও কিন্তু এক ধরনের দৈর্ঘ্য। তাহলে আমি এইটা কি লিখতে পারি না? এল ইন্টু এল ইন্টু এল, মানে এল কিউব। তাহলে দৈর্ঘ্য মূল রাশি থেকে আমি এই ক্ষেত্রফল আর আয়তন দুটো পেলাম। তাহলে ক্ষেত্রফল এটাও কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, আয়তন এটাও কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। এবার ভর মানে আমরা কি জেনেছি? এম। ভরের মাত্রা বা সিম্বল এখানে একটা, তো এখানে সিঙ্গেল এম মূল রাশি, তাহলে এটা এম। এবার আমি এখানে লিখছি আবার, ভর এর মাত্রাটা হচ্ছে এম। আচ্ছা, ঘনত্ব, ঘনত্ব মানে আগের দিন বলেছিলাম ভর বাই আয়তন। তাহলে মাত্রা কি হবে? আমি যদি মাত্রা সাজাই, ভরের মাত্রা কি? এম। আর আয়তন মানে দেখো আমি বের করে রেখেছি, আয়তন মানে এল কিউব। এম এল, এলটা উপরে উঠে যাচ্ছে, এল কিউবটা উপরে উঠে যাচ্ছে, তাহলে কি থ্রিটা হয়ে যাবে কি মাইনাস
3। এটাকে তাহলে আমি বলতে পারি ঘনত্বের মাত্রা এম এল ইনভার্স কিউ, মাইনাসটাকে আমরা এখন ইনভার্স বলি, এম এল ইনভার্স কিউ বা এম এল টু দি পাওয়ার -3, থার্ড ব্র্যাকেট দিয়ে, তৃতীয় বন্ধনী দিয়ে হবে। তাহলে দেখো ঘনত্ব এমন একটা ভৌত রাশি, সেটা কিন্তু এই মূল রাশি ভর আর দৈর্ঘ্য এই দুটোর উপর নির্ভরশীল। মূল রাশিটা কি? ভর আর দৈর্ঘ্য। তাহলে এম আর এল এর উপর কিন্তু ঘনত্ব নির্ভরশীল হচ্ছে। তাহলে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু মিলে যাচ্ছে, যে প্রাথমিক রাশিগুলোর উপর অন্যান্য ভৌত রাশির নির্ভরতা অনুসন্ধান করা হচ্ছে এই মাত্রার বিশ্লেষণের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্বটা কি ভর আর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল হচ্ছে। একই রকমভাবে আরও কিছু মাত্রা আমরা ক্যালকুলেট করে দেখাবো। বল, তোমরা সেই বল সম্পর্কে জানো, বল সমান কি? ভর ইনটু ত্বরণ। ত্বরণ মানে আমি আগেই বলেছিলাম বেগ মানে কি? দূরত্ব বাই সময়। আমি আগে লিখে দেখিয়েছি আর খুব বেশি লিখছি না। দূরত্ব মানে এল আর সময় মানে কি? এস বা টি আর কি, এখানে আমি সিম্বলটা ইউজ করব টি। তাহলে এল টি ইনভার্স, এটা হচ্ছে বেগ। আর ত্বরণ মানে কি? দূরত্ব, বেগ বৃদ্ধির হার সময়ের সাপেক্ষে। তাহলে বেগ বাই সময়, বেগের মাত্রা আমি কি জানি? এল টি ইনভার্স, এখানে 1 হবে, এল টি ইনভার্স, আর সময় মানে টি। তাহলে ত্বরণের মাত্রা কি হলো? এল, এই টিটা উপরে উঠে যাবে, -2। তাহলে ত্বরণ মানে কি হলো? এল টি ইনভার্স স্কোয়ার, ত্বরণের মাত্রা। এবার বল সমান কি? ভর গুণিত ত্বরণ। ভরের মাত্রা কি বলো? এম। আর ত্বরণের মাত্রা কি? এল টি ইনভার্স স্কোয়ার। তাহলে আমি এটা লিখতে পারি এম এল টি ইনভার্স স্কোয়ার। এখন আমি বলের মাত্রা পেয়ে গেলাম। তাহলে বল কার কার উপর নির্ভরশীল? ভর, দৈর্ঘ্য, সময়। সেই কিন্তু তিনটে মূল বা প্রাথমিক রাশির উপরই নির্ভরশীল। এবার তাদের ফরম্যাটগুলো আলাদা আলাদা। কোথাও এলটি ইনভার্স, যখন ত্বরণ হচ্ছে সেখানে এলটি ইনভার্স স্কোয়ার, যখন বেগ হচ্ছে এলটি ইনভার্স, যখন বল হচ্ছে এমএলটি ইনভার্স। এবার আরও কিছু বলে রাখি তোমাদেরকে কথা, যে এখানে এম মানে কোথাও যদি তোমরা দেখো এম টু দি পাওয়ার 1, তাহলে ঘাবড়ানোর দরকার নেই, মানে এম একটা আছে। এল টু দি পাওয়ার 1 মানে এল একটা আছে, আর টি আছে দুটো নেগেটিভে, টি ইনভার্স স্কোয়ার। তাহলে যদি এম এল টি ইনভার্স স্কোয়ার এটা বলা থাকে, এটাও ঠিক। আবার যদি বলা থাকে এম টু দি পাওয়ার 1, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2, এটাও ঠিক, কোনো ভুল নেই। এবার লক্ষ্য করো এইখানে একটা কথা সবসময় মনে রাখবে, কোনো কিছুর পাওয়ার, ধরো এক্স, এক্স একটা আমি ধরছি, এক্স টু দি পাওয়ার 0 যদি হয়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা সবসময় 1 হবে। মানে কোনো কিছুর পাওয়ার 0 কথার অর্থ হলো এই যে জিনিসটা আমি ধরলাম এক্স, এই এক্সের অস্তিত্ব নেই, সেই জন্য তার পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, এক্স টু দি পাওয়ার 2 মানে এক্স ইন্টু এক্স, মানে দুটো এক্স আছে। এক্স টু দি পাওয়ার 3 মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তিনটে এক্স আছে। আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1, কোনো এক্সই নেই। তাহলে এখানে দেখো বেগের মাত্রা আমি ক্যালকুলেশন করে তোমাদের দেখালাম এল টি টু দি পাওয়ার -1। এবার আমি যদি লিখি
m টু দি পাওয়ার 0 l t টু দি পাওয়ার -1, তাহলে কিন্তু কোনো ভুল হবে না, কারণ m টু দি পাওয়ার 0 মানে কি 1, পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1, তাহলে m এর আসলে অস্তিত্ব নেই। কিন্তু তোমাদেরকে ধরো কোথাও কোনো এমসিকিউতে বা কোনো প্রবলেমে এই রকম m টু দি পাওয়ার 0 দিয়ে দেওয়া আছে, তাতেও কিন্তু তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ m টু দি পাওয়ার 0 মানে 1, এখানে l1 দেওয়া থাকতে পারে। একই রকম এটাতেও m টু দি পাওয়ার 0 l1 t টু দি পাওয়ার -2, তাহলে বুঝতে পারলে। চাপ, চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা আমি বের করেছি m টু দি পাওয়ার 1 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -2, এটা শুধু m l t টু দি পাওয়ার -2 লিখতে পারো, কোনো ভুল হবে না। m l t টু দি পাওয়ার -2 উইথ থার্ড ব্র্যাকেট, আর ক্ষেত্রফল মানে l স্কোয়ার, আগেই বের করে দেখেছি। তাহলে লক্ষ্য করো এইটা হচ্ছে এল স্কোয়ার নিচে আছে আর ওখানে উপরে এল আছে, তাহলে একটা এল কেটে যাবে, তাহলে আলটিমেট নিচে কি পড়ে থাকবে, শুধু একটা মাত্র এল পড়ে থাকবে। এই এলটা যদি কেটে যায় আর এই এলটা কেটে গেলে কি এখানে আর স্কোয়ার আছে যেহেতু একটা এল পড়ে থাকবে, আমি সেই এলটাকে উপরে নিয়ে যাচ্ছি, মানে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, তাহলে এই হচ্ছে চাপের মাত্রা। দেখো ইউনিট আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফরম্যাটগুলো এম এল টি এদের ফরম্যাটগুলো আলাদা হয়ে যাচ্ছে। আমি সবগুলোই একসঙ্গে তোমাদেরকে এবার দেখাচ্ছি, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটার ফরম্যাট আলাদা। বল m1 l1 t টু দি পাওয়ার -2, বেগ m0 l1 t টু দি পাওয়ার -1, ত্বরণ m0 l1 t টু দি পাওয়ার -2, চাপ m l ইনভার্স t টু দি পাওয়ার ইনভার্স স্কোয়ার বা t টু দি পাওয়ার -2। এখানের বিশেষত্ব এই যে প্রত্যেকটারই কিন্তু ফরম্যাট আলাদা, ইউনিট আলাদা, তাই তাদের ফরম্যাটগুলো আলাদা, কিন্তু মূল রাশিগুলো কিন্তু প্রত্যেক জায়গাতে একই, এম এল টি এম এল টি এম এল টি। এবার কোথাও এম এর অস্তিত্ব নেই, এই জায়গাগুলোতে যেমন এম এর অস্তিত্ব নেই সেই জন্য m টু দি পাওয়ার 0, এখানে এম এর অস্তিত্ব আছে, এইখানে এম এর অস্তিত্ব আছে। তাহলে ভৌত রাশি মাত্রা মানে ভৌত রাশিগুলো সমস্ত প্রাথমিক রাশিগুলোর উপর কিন্তু নির্ভর করছে সব সময়ের জন্য। ক্ষমতা, আর একটা তোমাকে মাত্রা বিশ্লেষণ আমি দেখাবো তোমাদের। ক্ষমতা সমান কি, আমরা ক্ষমতা মানে কি জানি, কার্য করার হারকে ক্ষমতা বলে। একটা মানুষের ক্ষমতা কি করে বোঝা যায়, তাকে কি বাইরে থেকে দেখে বোঝাবে, দেখেই তার কার্য করার সামর্থ্য বা হারকে, সে সময়ের সাপেক্ষে কতটা কাজ করতে পারে সেটা তার ক্ষমতা। কেউ ধরো 1 ঘন্টায় 100টা অঙ্ক করলো, কেউ 1 ঘন্টায় 50টা অঙ্ক করলো, তাহলে ক্ষমতা কার বেশি, যে 1 ঘন্টায় 100টা অঙ্ক করতে পেরেছে, তাহলে তার কাজ করার সামর্থ্য দেখে আমি কিন্তু তার ক্ষমতা বিচার করি। তাহলে ক্ষমতা কি কার্যের উপর ডিপেন্ডেন্ট, কার্য বাই সময়। এবার তোমাকে কার্য বাই সময়, তুমি বললাম স্যার আমি কার্যের মাত্রা জানবো কি করে, তোমাকে এবার জানতে হবে কার্য মানে কি। কার্য মানে বল গুণিত সরণ। বলের মাত্রা কি m1 l1 t টু দি পাওয়ার -2, আমি লিখছি m1 l1 t টু দি পাওয়ার -2। সরণ মানে কত, শুধু l, সরণ মানে কি ডিসপ্লেসমেন্ট, ইংরেজিতে যাকে বলে ডিসপ্লেসমেন্ট, মানে একটা দৈর্ঘ্য একটা দূরত্ব, তাহলে এটা l। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, m1 l আর l এখানে একটা আছে, তাহলে গুণ হয়ে কি হবে l স্কোয়ার
10⁻²। এখানেও সেই mLটির উপরই নির্ভর করছে কার্যটা, m1l² (10⁻²). এটা কার্য। তাহলে আমি এখানে বসাচ্ছি কার্যের এটা ml² (10⁻²)/t কত হচ্ছে ml²। এই টিটা উপরে উঠে গেলে কি হবে, T−1Q। তাহলে ক্ষমতার মাত্রা হলো ml² (10⁻³ বা T−1Q। তাহলে এই আমাদের মাত্রা বিশ্লেষণ বা কোনো ভৌত রাশির মাত্রা আমরা জানতে পারি। তাহলে তোমাদেরকে এবার অনেক স্টুডেন্ট আছে যারা মাত্রাকে মুখস্থ করতে যায়। আমি আগের দিনও বলেছিলাম যে ইউনিট বা ইউনিটগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এইগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই। আমি যদি এই সম্পর্কগুলোকে বল সমান ভর ইন্টু ত্বরণ, বেগ সমান দূরত্ব বাই সময়, ত্বরণ সমান বেগ বাই সময়, এই জিনিসগুলোকে যদি মনে রাখি, তাহলে কিন্তু আমার যে কোনো কিছুর ইউনিট বের করা, একক আর কি, এককটা বের করা যতটা সহজ হবে, ঠিক ততটাই সহজ হবে তার মাত্রাটাকে ক্যালকুলেশন করা। কারণ সমস্ত কিছুই কি মূল রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো নিয়েই হচ্ছে। তাহলে আমি কিন্তু যে কোনো কিছুর মাত্রা দিলে শুধু তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, তাদের যে ভৌত রাশিগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে আমরা সংজ্ঞাটা, যে ডেফিনেশনটা দেওয়া থাকে, ধরো তোমাকে কার্যের সংজ্ঞা, কার্য মানে বল ইন্টু সরণ, এই জিনিসটা যদি আমি জানতে পারি, তার আমি ইউনিটও পেতে পারবো আর তার মাত্রাও বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, আজকের এই ক্লাসে আমরা মাত্রা সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ক্লাসে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি কাজে লাগিয়ে কোনো সমীকরণের নির্ভুলতা কিভাবে করা যায় বা ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্কগুলো আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে জানব। এই ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। আর কোনো কিছু নিয়ে, আগের ক্লাস নিয়ে কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।